প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্র অধ্যায় 1 অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন থেকে লেসন 5। লক্ষ্য করো কিভাবে সাজিয়েছি। প্রাণী স্তরে বিন্যাসের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি হচ্ছে তোমাদের রিভিশন ক্লাস। তোমাদের এই সম্পর্কে আইডিয়া আছে। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসের উপর আমি আলোচনা করতে গিয়ে আসলে তোমাদের আর কোনো বিকল্প নেই, কারণ ইতিমধ্যে তোমাদের হোল সিলেবাস কমপ্লিট। তো এটা তোমরা আগে পড়েছো, তারপরও আমরা একটু রিভাইজ করছি আর কি সবাই মিলে। আর ফার্স্ট ইয়ার যারা, তাদের জন্য নতুন এই লেসনটা আমি দুই দিকেই দিচ্ছি, ফার্স্ট ইয়ারও দিচ্ছি, সেকেন্ড ইয়ারও দিচ্ছি। ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের জন্য একেবারেই নতুন, তোমরা একটু গভীরভাবে লক্ষ্য করবে। পরীক্ষায় প্রশ্ন হয় বিশেষ করে খতে অনুধাবনে প্রাণী স্তরে বিন্যাসের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন। এটার তত্ত্বীয় প্রয়োজনীয়তাও আছে, ফলিত বা অ্যাপ্লাইড যেটাকে বলা হয় প্রায়োগিক আর কি। তত্ত্বীয় ও ফলিত উভয় জীববিজ্ঞানী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাত্ত্বিক প্রয়োজনীয়তা দেখো, শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্বন্ধে ধারণা জন্মে। অর্থাৎ একটা প্রাণীকুলের সেই কার্ডাটার একটা প্রাণী সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, তাহলে মোটামুটি বাকিগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তুমি পেয়ে যাবে। কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানা ও শেখা যায়। বিশাল এই প্রাণী জগৎ, সে প্রাণী জগৎ সম্পর্কে প্রায় 15 লক্ষ প্রাণী প্রজাতি রয়েছে। তুমি এতগুলো প্রাণী প্রজাতি সম্পর্কে তোমার পক্ষে জানা সম্ভব নয়, সুতরাং পরিশ্রম কম করে এবং সময় কম নিয়ে যদি তুমি টোটাল প্রাণী জগৎকে জানতে চাও, শিখতে চাও, তাহলে তোমার শ্রেণীবিন্যাসের জ্ঞানটা খুব জরুরি। প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক বা জাতিজনের বিভিন্ন তথ্য পাওয়া যায়। এদের মধ্যে ফাইলোজেনেটিক যে রিলেশনশিপ, জ্ঞাতিত্ব, আত্মীয়তার সম্পর্ক কি, একটির সাথে আরেকটির সম্পর্ক কি, বিবর্তনের ধারায় তারা কে কোন দিকে ডাইভার্ট করেছে এবং তাদের উৎপত্তিটা কোথায়, এই সকল তথ্য পেতে হলে তোমাকে অবশ্যই শ্রেণীবিন্যাসের জ্ঞানটা থাকতে হবে। এছাড়া নতুন কোনো প্রজাতি শনাক্ত করতেও শ্রেণীবিন্যাসের জ্ঞান অপরিহার্য। এটা হচ্ছে ফলিত প্রয়োজনীয়তা। দেখো, জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে। জনস্বাস্থ্য বলতে কোন প্রাণীটা কতটুকু ক্ষতিকর, কোন প্রাণীটা কতটুকু উপকারে আসতে পারে। কৃষিক্ষেত্রে বা আমাদের যে উদ্যান তত্ত্ব, হর্টিকালচার বা ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ক্ষতিকর প্রজাতি। তুমি কৃষিক্ষেত্রে যাও, ফসলের প্রভূত ক্ষতি সাধন করছে বিভিন্ন ধরনের ইনসেক্ট, এরা তো অবশ্যই প্রাণীকুল। তো শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকলে এবং তাদের লাইফ হিস্ট্রি জানা থাকলে কোন প্রজাতিটি উপকারী, কোন প্রজাতি ক্ষতিকর, বেশ স্বচ্ছ একটা ধারণা থাকবে, এবং এই ধারণার জন্য প্রয়োজন শ্রেণীবিন্যাসের জ্ঞান। শ্রেণীবিন্যাসের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী বাছাই করা যায়, এই কথা ইতিমধ্যে বলা হয়ে গেছে। ইকোনমিক্যালি ইম্পর্টেন্স প্রাণীকুলকে তুমি বাছাই সর্ট আউট করতে পারবে শ্রেণীবিন্যাসের জ্ঞানের মাধ্যমে। বন্য প্রাণী সংরক্ষণে সাহায্য করবে তোমার শ্রেণীবিন্যাসের জ্ঞান। ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাসের সাহায্য প্রয়োজন। কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন সহজতর হয়। ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাসের সাহায্য প্রয়োজন। পৃথিবীর সব জায়গার পরিবেশ একরকম নয়, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, এবং সেখানকার যে প্রাণীকুল, উদ্ভিদকুল, তারা কেন কিরকম, মূলত এখানকার ইকোসিস্টেম সেটার উপরে ডিপেন্ড করে। তাছাড়া ওই এলাকায় প্রাপ্ত জীবাশ্মের উপর ভিত্তি করেও এখানকার প্রাগৈতিহাসিক কিছু চিত্র তুমি খুব সহজেই পেতে পারো। এটাই মূলত এখানে বলা হচ্ছে। হিকম্যান প্রমুখ বিজ্ঞানীদের অনুসরণে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস খেয়াল করে কি বলছে। প্রাণী জগতের পর্বগুলোকে সাধারণভাবে প্রধান পর্ব, মেজর ফাইলা, এবং গৌণ পর্ব বা মাইনর ফাইলা, এরকম দুটি দলে বিভক্ত করা হয়ে থাকে। কোনো বিবর্তনিক সম্পর্ক হলো তার উৎপত্তি লাভ করলো, এরপর তারা পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে কে কোন দিকে গেল, একটার সাথে আরেকটা কি রিলেশন। কোন বিবর্তনিক সম্পর্ক বা বৈশিষ্ট্যগত ভিত্তিতে দল বিভক্তি করা হয় না, এটা কোনো বিবর্তনিক সম্পর্ক বা বৈশিষ্ট্যগত ভিত্তিতে দল বিভক্তি করা হয় না, তবে প্রজাতীয় সদস্য সংখ্যা, বাস্তুতন্ত্রের গুরুত্ব এবং পর্ব হিসেবে সুস্পষ্টতা অনুযায়ী এদের এমন শ্রেণীবিন্যাস প্রচলিত আছে। এটুকু লাগবে না। যাই হোক, প্রধান পর্ব কি, গৌণ পর্ব কি, একটু পড়ে যাচ্ছি, পরীক্ষার প্রশ্ন হিসেবে পাবা না, এগুলো আরো হায়ার স্টাডির বিষয়, এখানে হালকা একটু ধারণা আর কি। জাস্ট জেনে রাখো, যেসব পর্বের প্রজাতির সংখ্যা অনেক বেশি, 5000 অধিক, প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্পষ্টভাবে পর্ব হিসেবে পৃথক সত্তার অধিকারী, সেই সব পর্বকে প্রধান
মুখ্য পর্ব অর্থাৎ মেজর ফাইলা হিসেবে অভিহিত করা হয়ে থাকে। প্রধান পর্বগুলোর মধ্যে 8টি নন কোডাটা ও 1টি কোডাটা। গৌণ পর্ব মাইনর ফাইলা, যেসব পর্বে প্রজাতির সংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে এবং শ্রেণীবিন্যাসগত অবস্থান স্পষ্ট অথবা বিতর্কিত, সেসব পর্ব গৌণ পর্ব অর্থাৎ মাইনর ফাইলা হিসেবে স্বীকৃত। উদাহরণ প্ল্যাকোজোয়া, চিনোফোরা ইত্যাদি পর্ব। হিগম্যান প্রমুখ রচিত ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জিওলজি পুস্তকের বর্ণনায় প্রাণী জগতের 33টি পর্বের মধ্যে প্রধান বা মেজর পর্বের সংখ্যা হলো 9টি। এটা একটু মনে রাখবা, মেজর পর্বের সংখ্যা 9টি। এই এমসিকিউর জন্য প্রয়োজন। এর 8টি হচ্ছে নন কর্ডাটা, এটা একটু মনে রাখবা, একটি হচ্ছে কর্ডাটা পর্ব। বাকি পর্বগুলো গৌণ বা মাইনর মিসেলিনিয়াস পর্ব আর কি, যাই হোক এগুলো আমার জানার দরকার নাই। 9টি প্রধান পর্বের নাম হচ্ছে, খেয়াল করো, পরিফেরা, নিডোরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এগুলো তোমরা জানো, এটা বেশি সময় দিচ্ছি না। এটা একটু খেয়াল করো যে হিগম্যান প্রমুখ 2017 অনুসরণে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ছক কিংডম এনিমেলিয়া একটু খেয়াল করবা। এদের 3টা ব্রাঞ্চ, নাম্বার 1 মেসোজোয়া, নাম্বার 2 প্যারাজোয়া, নাম্বার 3 হচ্ছে ইউমেটাজোয়া। এই ব্রাঞ্চ এ তে মেসোজোয়াতে দেখো স্বল্প সংখ্যক কোষ বিশিষ্ট প্রাণী, টিস্যু বা অঙ্গ গঠিত হয় না। আর ব্রাঞ্চ 2 বা বি তে দেখো প্যারাজোয়া, অসংখ্য কোষ বিশিষ্ট প্রাণী, টিস্যু বা অঙ্গতন্ত্র গঠিত হয় না। এখানে স্বল্প সংখ্যক, কেন অসংখ্য। আর এখানে হচ্ছে অগণিত কোষ বিশিষ্ট প্রাণী, টিস্যু, অঙ্গ এবং অধিকাংশ ক্ষেত্রে অঙ্গতন্ত্র গঠন করে। ব্রাঞ্চ এ তে ফাইলাম হচ্ছে মেসোজোয়া, আর ব্রাঞ্চ বি তে ফাইলাম হচ্ছে পরিফেরা এবং প্ল্যাকোজোয়া। ব্রাঞ্চ সি তে হচ্ছে গ্রেড 1 রেডিয়েটা এবং গ্রেড 2 হচ্ছে বাইলেটেরিয়া। দেখো এই মেসোজোয়া আপ টু মেসোজোয়া পর্যন্তই, আর কোনো পর্ব নেই এখানে। আবার এইদিকে দেখো পরিফেরা এবং প্ল্যাকোজোয়া। প্ল্যাকোজোয়াটা মাইনর ফাইলাতে আমরা এগুলো করবো না, মেসোজোয়াটা মাইনর ফাইলাতে আমাদের একটু প্রয়োজন নেই লেভেলে। পরিফেরার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা আজকে একটু জানবো। আর এখানে একটু দেখো, রেডিয়েটাতে দেখো দ্বিস্তরী প্রাণী, টিস্যু গঠিত হলেও অঙ্গতন্ত্র অনুপস্থিত, দেহে সিমেট্রি বা প্রতিসমতা হচ্ছে রেডিয়াল। নিডারিয়া এবং চিনোফোরা, আমরা নিডারিয়াটাই পড়বো, চিনোফোরাটা মাইনর ফাইলা। আবার এদিকে দেখো এই ইউমেটাজোয়াতে আসো, এই গ্রেড 2 বাইলেটেরিয়া, আমরা চলে আসি এইদিকে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইওসিলোমেট। অ্যাসিলোমেট সিলোমবিহীন, সিউডোসিলোমেট এটা সিলোম যখন পড়িয়েছি সেখানে ব্যাখ্যাটা দিয়েছি, আমি সেখানে আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না কারণ সময় সাপেক্ষ বিষয়। সিলোমের ব্যাখ্যা যেখানে যে সেটা পড়ে নিবা। অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইওসিলোমেট আশা করি বুঝবা। অ্যাসিলোমেট হচ্ছে যাদের সিলোম থাকবে না, আর সিউডোসিলোমেট মনে হয় যেন সিলোম আছে কিন্তু সিলোমের জন্য যে কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল সেটা সেখানে নেই। প্রকৃত সিলোমের অবশ্যই সিলোমধারী এবং সেখানে সিলোমের জন্য যে কন্ডিশনগুলো, যে পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকবে এবং ব্রুনের মেজরমেন্টটা উৎপন্ন হবে, এই বিষয়গুলো সেখানে সুস্পষ্টভাবে পাবে। অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণীতে দেখো ফাইলাম প্লাটিহেলমিনথেস, আরো দুটো আছে, এগুলো আমরা পড়বো না, আমাদের দরকার নাই। এরপর দেখো সিউডোসিলোমেট ফাইলাম, এখানে অনেকগুলো ফাইলাম আছে, এখান থেকে নেমাটোডা আমরা পড়বো। এখানে ইওসিলোমেটে মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং আর্থ্রোকর্ডাটা, এটুকু পর্যন্ত আমরা দেখবো। যা এই যে প্রধান পর্বগুলো দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। মোটামুটি এটাই জেনে রাখো, এই সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, একটা স্টেনেও করেছো, আর বেশি সময় এখানে নিতে চাচ্ছি না। নন কর্ডাটা প্রাণী শ্রেণী বিন্যাস দেখো, এইখানে একটু তোমাদের এটা ভ্রূণাবস্থায় হবে, এই কথাটা এখানে হবে না, পর্ব পর্যন্ত হবে না, এটা আরেকটা স্লাইড যখন করেছি এটা কাটা হয়নি আর কি। এইটা ভ্রূণাবস্থায় হবে, ভ্রূণাবস্থায় বা আজীবন, পর্ব পর্যন্ত এটা তোমরা করবে না, এখানে ভ্রূণাবস্থায় হবে। ভ্রূণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর দণ্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ড এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি দল বা গ্রুপে ভাগ করা হয়। যেসব প্রাণীর দেহে নটোকর্ড থাকে না তাদের নন কোডাটা প্রাণীর দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। একটু খেয়াল করো, নন কোডাটা কারা? যেসব প্রাণীর দেহে নটোকর্ড থাকে না তাদের নন কোডাটা বলে, নন কোডাটা বলে। এদের ক্যারেক্টারগুলো দেখো, দেহে নটোকর্ড অনুপস্থিত, তলবিলীয় অঞ্চলে ফুলকার অন্ধ থাকবে না, পায়ুর পেছনে কোনো লেজ থাকবে না, স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত এবং অঙ্কীয় ও নিরেট, দেহের অঙ্কীয় দেশে ভেন্ট্রাল সাইডে থাকবে এবং কম্প্যাক্ট হবে। রক্ত সংবহন তন্ত্রে হৃদযন্ত্রের অবস্থান থাকবে পৃষ্ঠদেশে।
ওকে, রক্তে হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে, রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল অনুপস্থিত, ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। দেখো, নন কর্ডেটদের বা উচ্চ শ্রেণীর মৌলিক দেহ গঠন, এটা হচ্ছে নন কর্ডেটের একটা নন কর্ডেট খেয়াল করো, এটা হচ্ছে একটা নন কর্ডেটের ফিগার এখানে দেওয়া আছে, খুব বেশি একটা দরকার নেই, এটা আমি বই আসলে স্লাইডে দিয়েছি, আমি এটা ডিসকাস করছি না, একটু খেয়াল করো। নন কর্ডেটা প্রাণীদের 8টি 1 থেকে 8 প্রধান পর্বের অধীনে বর্ণনা করা হয়। প্রত্যেক পর্বে গ্রিক ও ল্যাটিন নামের শব্দার্থ হিকম্যান প্রমুখ, মানে 2017 এই সালে তারা দিয়েছে, হিকম্যান সহ আর অনেক বিজ্ঞানী, মূলত হিকম্যানই প্রধান, তাদের দেওয়া তথ্য মতে এটা অনুসরণ করা হয়। ফাইলাম 1 পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। দেখো পরিফেরা নামটি কেন নেওয়া হয়েছে, ল্যাটিন পোরাস মানে পোর, ছিদ্র, ফার বিয়ার মানে ছিদ্র বহনকারী প্রাণী। 1836 সালে রবার্ট গ্রান্ট সর্বপ্রথম পর্বটির নামকরণ করেন। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 8695। এদের কিছু আইডেন্টিটি খেয়াল করো ইন ব্রিফ। প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের সদস্যরা প্রাচীনতম সরল প্রকৃতি। এই সরল প্রকৃতির অর্থাৎ কি, এখনো এরা জটিল টিস্যু গঠন করেনি। দেহের অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে, সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ আকারে আসে, পরিফেরা পর্বের প্রাণীর স্পঞ্জ নামে পরিচিত। এরা দেখতে ডালপালাযুক্ত গাছ, ফুলদানি, ঘন্টা বা বাটির মতো, এবং দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার। কারো রং অনুজ্জ্বল ধূসর, আবার কোনটি লাল, কমলা, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল বর্ণের। অধিকাংশ সামুদ্রিক, কেবলমাত্র স্পঞ্জিলিটি গোত্রের প্রাণীরা মিঠা পানির বাসিন্দা। আসো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, এটা পড়িয়ে শেষ করব, খেয়াল করো, এগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো, বাট এখানেও পড়তে হবে একটু বৃহৎ পরিসরে আর কি। দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না, অর্থাৎ এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এগুলো আমি স্টাডি বিন্যাসের ভিত্তিতে পড়িয়েছি, জাস্ট রিপিটেশন। অর্থাৎ এদের দেহে কোষের সংখ্যা আছে, অসংখ্য আছে, বাট এই কোষগুলো এখনো মিলিতভাবে কোনো কলা বা টিস্যু গঠন করেনি। এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, এটা মনে রাখবা। এগুলো কিছু ছবি ব্যাখ্যা দিচ্ছি। দেহ প্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। দেহে এই যে খেয়াল করে, এই ছিদ্র আছে, এই ছিদ্র আছে, অস্ট্রিয়া, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্ট্রিয়া। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরিফেরা পর্বের প্রাণীতে অস্ট্রিয়া নামক ছিদ্র পাওয়া যায়। দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। এই যে দেখো নালীতন্ত্র, এই নালীতন্ত্র দেখো, এটা পরিফেরা পর্বের প্রাণীতে নালীতন্ত্র আছে। বলতে পারো এরা তো এখনো টিস্যু গঠন করে নাই, অঙ্গ গঠন করে, তাই তন্ত্র কোথায়? এই তন্ত্র সেল টু টিস্যু, টিস্যু টু অর্গান, অর্গান টু সিস্টেম, ঠিক সেভাবে না, এটা একটা ব্যবস্থা, মানে না পানিটা যেন পরিবাহিত হতে পারে সেই হিসেবে তন্ত্র। অস্টিয়াপথের নালিকার মধ্যে দিয়ে পানির স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। স্পিকিউল, এই যেগুলো হচ্ছে স্পিকিউল, কাটার মতো কিছু গঠনে যেগুলো হচ্ছে স্পিকিউল, এই দেখো সব স্পিকিউল, কাটার মতো কিছু স্ট্রাকচার তাদের দেহে আছে। স্পিকিউল নামক অসংখ্য ক্যালসিফাইড চুনময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈব তন্তু দেহের কাঠামো গঠন করে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্পিকিউল ও স্পঞ্জিন, স্পিকিউলটা হচ্ছে কাটার মতো, স্পঞ্জিনটা হচ্ছে বায়োলজিক্যাল ফাইবার বা তন্তুর মতো। অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট, এটা খুব মনে রাখবা, কোয়ানোসাইট। অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে উন্মুক্ত। এই যে মনে করো চেম্বার, হ্যাঁ, এই যে মনে করো চেম্বার, এই কোয়ানোসাইট কোষ, এই কোষগুলোর নাম কোয়ানোসাইট। এই যে চেম্বার, কোষগুলোর নাম কোয়ানোসাইট। এগুলো আবার নালিকার মাধ্যমে এই যে পানি সংবহন তন্ত্রের সাথে যুক্ত থাকে, কথা এটাই বলা হয়েছে। নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পন্ডোসিল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয় এবং শীর্ষ প্রান্ত অস্কুলাম। খেয়াল করো, এখানে হয়তো সেভাবে দেয়নি, এই যে দিয়েছে, এটা হচ্ছে অস্কুলাম, এটার মাধ্যমে বাইরে যাবে। আর এটা প্রধান, এই সবগুলো নালী এসে এটার সাথে মিলিত হয়েছে, এটার নাম স্পন্ডোসিল। এটা অস্কিউলাম, এটা স্পন্ডোসিল, ঠিক আছে। এই তো এখান থেকে পানি প্রবেশ করবে, এদিকে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এই যে পথে দেহের সমগ্র অংশে পরিবাহিত হবে। টোটাল ব্যবস্থা হচ্ছে নালীতন্ত্র, ক্যানাল সিস্টেম, এবং এই প্রধান নালীটা হচ্ছে স্পন্ডোসিল। এই পাসিং আউট যে নালীটা, এটা হচ্ছে স্পঞ্জোসিল। দেখো, নালীতন্ত্র দেহের ভেতরে অবস্থিত স্পন্ডোসিল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয় এবং শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্র মতো দেহের বাইরে উন্মুক্ত হয়। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, মনে রাখবা। সেসাইল শব্দের অর্থ হলো নিশ্চল, অর্থাৎ কোন বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। জীবন চক্রে সঞ্চরণশীল এমফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা বিদ্যমান, এটা মনে রাখবা, এটা পরীক্ষার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
পরিফেরা পর্বকে 3টি ক্লাস, এটা এমসিকিউ লাগবে, ভাগ করা হয়েছে। ক্যালকেরিয়া, হেক্সাকটিনি লিডা এবং ডেমোস্পঞ্জি। খেয়াল করো, ক্যালকেরিয়া নাম্বার 1, মটকে স্পঞ্জ নাম্বার 2, হেক্সাকটিনি লিডা এবং 3 হচ্ছে ডেমোস্পঞ্জি। এই হচ্ছে মোটামুটি আজকে তোমাদের ক্লাস। এখানে শেষ করার একটি হোমওয়ার্ক দিচ্ছি। পরিফেরা পর্বের বৈশিষ্ট্যসমূহ লিখো। আর লেংদি করতে চাচ্ছি না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।